অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি 2.2 অনুশীলনীর চক্রবৃদ্ধি মুনাফার উদাহরণ 4 নিয়ে আলোচনা করতেছি। উদাহরণ 4টা হচ্ছে কি, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 80 লক্ষ। কোনো শহরের বর্তমান জনসংখ্যা কত? 80 লক্ষ। ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 হলে, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে বর্তমান জনসংখ্যা হচ্ছে কত? 80 লক্ষ। বর্তমান জনসংখ্যা কত? 80 লক্ষ। এটা হচ্ছে আসল। তাহলে ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা কি? বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন। প্রতি হাজারে মানে 1000-এ কয়জন? 30 জন। তাহলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কী হবে? কত হবে? তাহলে কি হয়েছে? শহরের বর্তমান জনসংখ্যা কত? 80 লক্ষ। তাহলে আমরা লিখি শহরটির বর্তমান জনসংখ্যা 80 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 80 লক্ষ। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা কি? বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, বৃদ্ধির হার। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হারকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? আর দ্বারা প্রকাশ করতে পারি। আর বর্তমান জনসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পি দ্বারা প্রকাশ করব। পি আর ইজ ইকুয়াল টু কত? হাজারে কত? 30 জন। জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে 30 জন। তাহলে 30 ভাগ কত? 1000। 30 ভাগ কত? 1000। তাহলে হাজারে হচ্ছে 30 জন। একে যদি আমরা শতকরায় প্রকাশ করি, গুণন 100 লিখে পার্সেন্টেজ দিলাম। তাহলে আমরা এখানে লেখা ছিল জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন, মানে হাজারে কত? 30 জন। তাহলে আমরা কি করলাম? জনসংখ্যা বৃদ্ধির হার আমরা শতকরায় যদি প্রকাশ করি, তাহলে গুণন 100 লিখে পার্সেন্টেজ দিলাম। তাহলে এই 100টা উপরের সংখ্যা কাটাকাটি করলে কত হয়? 100। কাটাকাটি করলে হয় কত? কাটাকাটি করলে হয় 10। কত হয়? 10। 10 দিয়ে 30 কাটলে কত হয়? 3। তাহলে আমরা কত পাইলাম? 3% পাইলাম। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 3%। বলছে কি 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে সময় n ইজ ইকুয়াল টু কয় বছর? 3 বছর। তাহলে আমরা 3টে জিনিস এখানে বের করলাম। বর্তমান জনসংখ্যাকে পি দ্বারা যদি ধরি, পি ইজ ইকুয়াল টু 80 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার আর হাজারে 30 জন, একে শতকরা প্রকাশ করলাম 3%, সময় n ইজ ইকুয়াল টু কত? 3 বছর। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র কী হবে? প্রযোজ্য হবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কী হবে? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য হবে। তাহলে এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি হবে? প্রযোজ্য হবে। এখানে জনসংখ্যা যেহেতু বৃদ্ধি হয়, এই বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি হবে? প্রযোজ্য হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধির সূত্র কি? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, পাওয়ার হচ্ছে কি? এন। পাওয়ার হচ্ছে কি? এন। এখন আমরা পির মানটা বসাই 80 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। বসানোর পরে গুণন চিহ্ন দিয়ে 1 লিখলাম, যোগ আর এর মানটা কত? শতকরা 3%, মানে 3/100। 3 কত? 100। 3% ইন্টু এন এর মান কত? 3 বছর। এন এর মান কত? 3 বছর। তাহলে আমরা কি করি? 80 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, গুণন 100 লসাগু যায়। 100 লসাগু করলে কী হয়? 100 দিয়ে 1 গুণ করলে 100, 100 দিয়ে 100 ভাগ করলে 1, 3 3, পাওয়ার হচ্ছে কত? 3। এখন আমরা কি করতে পারি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, গুণন উপরে 103, নিচে হলো 100, পাওয়ার কত? 3। এখন এটাকে আমরা আবার একটা লাইন বানাই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, গুণন
103 ডিভাইডেড বাই 100 কয়বার আছে? 3 বার। তাহলে 103 ডিভাইডেড বাই 100 গুণন 103 ডিভাইডেড বাই 100। প্রথমে আমরা কাটাকাটি করি। এখানে একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, আবার একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, আবার একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, থাকলো কত? 8। এই 8 দিয়ে 103, তার সঙ্গে 103, আবার তার সঙ্গে কত? 103 গুণন করতে হবে। গুণন করলে যা হয়, গুণন করলে দেখা যায় যে ৮,৪১,৮১৬। তোমরা এটা গুণন করে নিবে। গুণন করলে এটা হয় এতজন। তাহলে ৮৭,৪১,৮১৬ জন হয় গুণন করলে। তাহলে 8 দিয়ে 103 যেটা বের হবে তার সাথে আবার 103 যেটা বের হবে তার সঙ্গে আবার 103। এটাই হচ্ছে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে এইটা। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে উত্তর কত? ৮৭,৪১,৮১৬ জন। তাহলে এই অঙ্কটা কী করলাম? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করে অঙ্কটা আমরা করলাম। 5 নম্বর উদাহরণটা হচ্ছে কি, মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে X টাকা এবং 4% হারে Y টাকা ঋণ নেয়। তাহলে মনোয়ারা বেগম কী করছে? সে 6% হারে যখন বার্ষিক 6% হারে সে ঋণ নেয় 6 টাকা X টাকা, এবং 4% হারে সে ঋণ নেয় কত? Y টাকা। ঋণ নিল সে মোট 56,000 টাকা ঋণ নিল। এহলে 6% হারে যে টাকা নিছে এবং 4% হারে যে টাকা নিছে সেই টাকা সমান হচ্ছে কত? 56,000 টাকা। বছর শেষে সে কী করছে? 2,840 টাকা মুনাফা শোধ করলো। বছর শেষে কী করলো? 2,840 টাকা মুনাফা শোধ করলো। তাহলে সম্পূর্ণ ঋণের উপর, সম্পূর্ণ যেটা ঋণ নিছে সেই ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? তাহলে ক নম্বরের উত্তর বের করতে হবে কি, সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত। এবং কি বলছে, খ নম্বর এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। গ নম্বর কি বলছে, সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা, 5% কি চক্রবৃদ্ধি, সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে 2 বছর পর, এখানে 2 বছরটা হচ্ছে সময়, 2 বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। মনোয়ারা বেগমকে কত টাকা পরিশোধ করতে হবে। এখন আমরা দেখি ক নাম্বারটা লিখি। ক নাম্বারটা কি বলছে, মনোয়ারা প্রথমে কী ছিল, মনোয়ারা বেগম 6% হারে X টাকা এবং 4% হারে Y টাকা ঋণ নেয়। সে মোট ঋণের পরিমাণ ছিল কত, 56,000 টাকা, এবং ঋণ শোধ করে কত, 2,840 টাকা। তাহলে সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত। তাহলে এখানে মোট ঋণের পরিমাণটা আমরা লিখি। তাহলে মোট ঋণের পরিমাণ এটা হলো আসল টাকা, বা এটাই হচ্ছে আসল টাকা, এই জন্য এটাকে পি দ্বারা প্রকাশ করি, সমান কত, 56,000 টাকা। এটা হচ্ছে তার মোট ঋণ। তাহলে মুনাফার হার কত ছিল, 6% হারে X টাকা এবং 4% হারে Y টাকা ঋণ নেয়। কিন্তু ক নম্বরে কী বলছে, সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে। তাহলে এখানে মুনাফার হার, এটা হচ্ছে ক নাম্বার। তাহলে মুনাফার হারকে আমরা কী দ্বারা প্রকাশ করব, আর দ্বারা, সমান কয় পার্সেন্ট, 5%। সময় কয় পার্সেন্ট, 5%। 5% সময় আমরা কীভাবে লিখতে পারি, উপরে 5, নিচে হচ্ছে কত, 100। তাহলে এখানে কি বলছে যে সময় কত, এখানে সময়টাকে আমরা কী দ্বারা প্রকাশ করব, সময় n = 1 বছর। তাহলে কি করছে, বছর শেষে 2,840 টাকা সে মুনাফা শোধ করে বছর শেষে। এখানে এই জন্যই বলছে কি, বছর শেষে মানে কি 1 বছর, মানে 1 বছর শেষে সে মুনাফা প্রদান করে কত, 2,840 টাকা। এই জন্য বছর শেষে সময়টা এখানে কত হচ্ছে, 1 বছর। তাহলে এখন বা আমরা জানি মুনাফা মুনাফা সমান কি, I = PRN। এখন আমরা মান বসাই। পির মান হলো 56,000, আর এর মান হলো 5/100, আর এন এর মান কত হচ্ছে 1।
এখন আমরা কাটাকাটি করি, এই শূন্য কাইটা যায়, এই শূন্য কাইটা যায়। কাটাকাটি করার পরে কি হয়, আমরা একটু গুণন করে নেই। গুণন করে নিলে 5 দিয়ে 0 গুণ করলে 0, 5 দিয়ে গুণ করলে 1, আবার 5 দিয়ে 0 গুণ 0, 5 6 30, 0 হয়তো 3, 5 5 25 আর 3 কত 28। তাহলে আমরা মুনাফাটা কত পেলাম, 2800 টাকা। সুতরাং নির্ণীয় বার্ষিক মুনাফা, নির্ণীয় বার্ষিক মুনাফা কত, 2800 টাকা। এটা আমরা ক নম্বর থেকে পাইলাম কি, নির্ণীয় বার্ষিক মুনাফা কত, 2800 টাকা। নম্বরটা কি বলছে, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এক্স এবং ওয়াই এর মান যখন আমরা নির্ণয় করতে যাব, তাহলে সে কী করছে, যে 6% হারে ঋণ নিচ্ছে কত, এক্স টাকা, এবং 4% হারে ঋণ নিচ্ছে কত, ওয়াই টাকা। তাহলে 6% হারে 6% হারে মুনাফায় এক্স টাকার বার্ষিক মুনাফা, এক্স টাকার কি বার্ষিক মুনাফা। তাহলে 6% হারে এক্স টাকার বার্ষিক মুনাফা কি হবে, এখানে এক্সটা হচ্ছে আসল টাকা, বার্ষিক বলতে 1, মুনাফার হার 6/100, এটা কি টাকা। সমান আমরা গুণ করলে 6 দিয়ে গুণ করলে 6 দিয়ে আবার এক্স গুণ করলে কত, 6x ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে বার্ষিক 6% হারে মুনাফায় এক্স টাকার বার্ষিক মুনাফা কত হচ্ছে, 100/6x টাকা। আবার দেখি, আবার কি করছে, 4%, তাই না। আবার 4% হারে মুনাফায় ওয়াই টাকার বার্ষিক মুনাফা কি হবে, ওয়াই গুণন 1 গুণন 4/100 টাকা, সমান গুণন করলে কত হয়, 4 দিয়ে 1 গুণ করলে 4, 4 দিয়ে ওয়াই গুণ করলে 4y ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে 6% হারে বার্ষিক মুনাফাটা আমরা বের করে ফেললাম, এবং 4% হারে কী করলাম, বার্ষিক মুনাফাটা আমরা বের করে ফেললাম। এক্স এবং ওয়াই ছিল, এক্স এবং ওয়াই সমান কত ছিল, 5000 টাকা। তাহলে প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই, এই এক্স এবং ওয়াই যখন সে ঋণ নেয় তার পরিমাণ ছিল কত, 56,000। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিই। তাহলে প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই সমান কত, 56,000, বা এক্স টাকার বার্ষিক মুনাফা এবং ওয়াই টাকার বার্ষিক মুনাফা। এক্স টাকার বার্ষিক মুনাফা হলো 6x ডিভাইডেড বাই 100, প্লাস ওয়াই টাকার বার্ষিক মুনাফা হলো 4y ডিভাইডেড বাই 100, সমান কত, লাভ কত ছিল, মুনাফা 2840 টাকা। তাহলে সে কী করে, বছর শেষে সে কী করে, 2840 টাকা মুনাফা শোধ করে। তাহলে সুতরাং 6x/100 প্লাস 4y/100 সমান কত, 2840। এখন বা আমরা কী করি, এখানে 6x প্লাস 4y, এখানে যদি আমরা 100 লসাগু নেই, তাহলে কি থাকে, 6x প্লাস 4y সমান কত, 2840, বা 6x প্লাস 4y সমান, এই 100টা ভাগ আকারে আছে, অপর প্রান্তে গেলে কি হবে, গুণ আকারে বসবে। কি আকারে বসবে, গুণ আকারে বসবে। বা এখানে আমরা 2 যদি আমরা কমন নেই, তাহলে কি হয়, 3x প্লাস 2y, 3x 2 দিয়ে যদি আমরা 2 দিয়ে 6 ভাগ যায়, 2 দিয়ে 4 ভাগ যায়, 2 দিয়ে 6 ভাগ করলে 3x, 2 দিয়ে 2 আর 4 ভাগ করলে 2y বসলো, সমান কত, 2 8 4 3টা 0, গুণন করলে এইটা হয়। বা 3x প্লাস 2y, এখানে 2টা ভাগ আকারে গুণ আকারে আছে, অপর প্রান্তে যা কী হবে, ভাগ আকারে হবে 2। যে আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কী হয়, 2 অক্ষে 2, 4 2 8, 2 2 4, 3টা
শূন্য, কত হলো 1,42,000। সুতরাং 3x প্লাস 2y সমান 1,42,000। কোনোটারই কিন্তু মান বের হয়নি, এক্সের মানও বের হয়নি, ওয়াইয়ের মানও বের হয়নি। তাহলে এটাকে আমরা কি করি, 2 নম্বর সমীকরণ ধরে নেই। এটাকে আমরা কয় নম্বর সমীকরণ ধরে নেই, 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণে আছে হলে 3x, তারপরে আছে কি 2y সমান 1,42,000। 1 নম্বর সমীকরণে কি আছে, x আছে কয়টা, একটা, y আছে কয়টা, একটা। তাহলে এখন আমরা কি করি, 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করে 2 নম্বর সমীকরণ দ্বারা বিয়োগ করি। 2 নম্বর সমীকরণ দ্বারা কি করি, বিয়োগ করি, তাহলে 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণন করে 1 ও 2 নম্বর সমীকরণ দ্বারা বিয়োগ করি। অথবা আমরা লিখতে পারি, যেখানে সংক্ষিপ্ত আর একটা ভাষা লেখা যায়, 1 ও 2 নম্বর 3 দ্বারা গুণন করে 1 ও 2 নম্বর বিয়োগ করি। এটাও আমরা লিখতে পারবো যে 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণন করে 1 ও 2 নম্বর কি করি, বিয়োগ করি। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণন করি, 1 নম্বর সমীকরণ ছিল x প্লাস ওয়াই সমান 56,000। তাহলে x 3 দ্বারা গুণ করলে 3x প্লাস 3 দ্বারা ওয়াই গুণ করলে 3y সমান 56,000। 3 দ্বারা গুণন করলে 56,000কে যদি আমরা 3 দ্বারা গুণন করি, 56-র সাথে 3 গুণ করলে কত হয়, 168 হয়। তাহলে 168, 3টা 0। আর 2 নম্বর সমীকরণটা আমরা এইভাবে লিখি, 3x প্লাস 2y সমান 1,42,000। এখন আমরা বিয়োগ করব, কি করব, বিয়োগ। তাহলে বিয়োগ চিহ্ন দিলাম, 3x বাদ গেল, 3y থেকে 2y বিয়োগ করলে শুধু একটা y থাকে, y ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ করলে কত হয়, 3টে শূন্যই নামলো, 2 আছে 8 বাকি 6, 4 আছে 6 আর বাকি কত, 2। তাহলে y এর মান কত বের হলো, 26,000। এখন এই y এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে এখন y এর মান 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল, x প্লাস ওয়াই সমান 56,000। তাহলে বা x প্লাস ওয়াইয়ের মান কত, 26,000 সমান 56,000, বা x ইজ ইকুয়াল টু 56,000, এখানে প্লাস আছে, অপর প্রান্তে যা কী হবে, মাইনাস 26,000। সুতরাং x ইজ ইকুয়াল টু 56 থেকে 26 বিয়োগ করলে কত হয়, 30 কি 1000। তাহলে এক্সের মান পেলাম আমরা কত, 26,000, এক্সের মান পেলাম 30,000 এবং ওয়াইয়ের মান পেলাম কত, 26,000। এক্স এবং ওয়াইয়ের মান তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু 30,000 আর ওয়াই ইজ ইকুয়াল টু কী পাইলাম, 26,000। এই দুইটা হচ্ছে কি উত্তর, কিসের উত্তর, খ নম্বরের উত্তর। এবার আসি আমরা গ নাম্বারটা কি বলছে, যে সম্পূর্ণ ঋণের উপর, সম্পূর্ণ ঋণ ছিল তার কত, 56,000। সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা। এখানে চক্রবৃদ্ধি মুনাফা কত পার্সেন্ট, 5%। তাহলে মুনাফার হার ধরতে হবে কত, 5%। প্রযোজ্য হলে 2 বছর পর, 2 বছর মানে সময় এখানে 2 বছর, মনোহরা বেগম কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। এবার মুনাফাটা পরিশোধ করতে হবে কত টাকা। তাহলে ঋণের পরিমাণ বা মোট ঋণের পরিমাণও লিখতে পারি। ঋণের পরিমাণকে আমরা পি ধরলে কত হয়, 56,000। এটা হচ্ছে মোট ঋণের পরিমাণ। মোট কি ঋণের পরিমাণ হলো 56,000। এবার মুনাফার হার ধরি। মুনাফার হারকে 8 দ্বারা প্রকাশ করলে কত পার্সেন্ট, 5%। এটাকে আমরা একটু ভাগ করে নেই, পার্সেন্টেজ উঠাই দিলে নিচে হলো কত, 100। তাহলে সময় n ইজ ইকুয়াল টু কত, 2 বছর। সময় n ইজ ইকুয়াল টু কত,
2 বছর। তাহলে গ নাম্বার যে অঙ্কটা ছিল সম্পূর্ণ ঋণ, সম্পূর্ণ বলতে মোট ঋণ, মোট ঋণকে আমরা পি দ্বারা ধরলে কত হয় 56,000, 5% হার মুনাফায়, মুনাফার হার ধরলাম কত 5%, তাহলে পার্সেন্টেজ উঠে গেলে 5 কত হয় 100, আর সময় ছিল কত বছর 2 বছর। 2 বছর পর মনোয়ারা বেগম কত টাকা মুনাফা পরিশোধ করবে। তাহলে এখন চক্রবৃদ্ধির ক্ষেত্রে এখন কি হবে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধির সূত্রটা প্রযোজ্য হবে। এখন কিছু সূত্র প্রযোজ্য হবে, চক্রবৃদ্ধির সূত্রটা প্রযোজ্য হবে। চক্রবৃদ্ধি মূলধন, এখন কি চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূল সমান কি হবে, পি ইন্টু 1 প্লাস আর, পাওয়ার হচ্ছে কত এন, পাওয়ার হচ্ছে কি এন। এখন 2 বছর পর মনোয়ারা বেগমের মুনাফা কত হবে, সুতরাং 2 বছর পর মনোয়ারার 2 বছর পর মনোয়ারার কি চক্রবৃদ্ধি মূলধন, 2 বছর পর মনোয়ারার কি চক্রবৃদ্ধি মূলধন কি হবে, পি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর, পাওয়ার হবে কত 2, পাওয়ার হবে কত 2। এখন আমরা মান বসাই, পি এর মান কত 56,000, 1 প্লাস আর এর মান কত 5/100, পাওয়ার কত 2, পাওয়ার কত 2। এখন 56,000 এখন আমরা কি করি, 100 যদি লসাগু নেই, 100-র সাথে 1 গুণ করলে হয় 100, যোগ 100 সাথে 100 ভাগ করলে 1, 1 দিয়ে 5 গুণ করলে কত হয় 5, পাওয়ার হচ্ছে কত 2। তাহলে সমান 56,000 ইন্টু 105 ডিভাইডেড বাই কত 100, পাওয়ার কত 2। তাহলে 56,000 এই 105/100 কয়বার আছে 2 বার, 2 বারে আমরা গুণ করে লিখলাম, 2 বারে আমরা কি করে লিখি গুণ করে লিখি। এখন দেখো 100 দিয়ে যদি এটা আমরা ভাগ করি 5 বার যায়, 5 100 কত 500, থাকে 6 দিয়ে আবার ভাগ করলে কত হয়, একবার 6 বার যায়, 6 দিলে কত হয় 600, 6 দিয়ে কত হয় 600, থাকে কত 0, কত পেলাম আমরা 560। 100 দিয়ে আমরা যদি উপরেরটাকে ভাগ করি তাহলে কত পাবো 560। এবার দেখো আমরা এটাকে কাটাকাটি করি, 5 কুড়ি কত 100, 5 দিয়ে কাটলে 5 একুশং কত 105, আবার 5 দিয়ে যায় 4 5 কত 20, 5 দিয়ে কাটলে কত 5 একুশং 105, 5 একুশং কত 105। এখন 4 দিয়া আমরা এটাকে ভাগ করা যায়, 4 অক্ষে 4, 4 4 16 ভাগ করা যায়, 4 অক্ষে 4, 1 16, 4 4 16, 140 কত হলো 140। এখন 140 গুণন 21 এই তিনটা যদি আমরা গুণন করি পাচ্ছি আমরা 61,740 টাকা। এটা হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মূলধন পাইলাম, যার মধ্যে আসলও আছে মূলধনও আছে। 2 বছর পর মনোয়ারার চক্রবৃদ্ধি মূলধন হলো কত 61,740 টাকা। তাহলে সুতরাং মনোয়ারা বেগম মুনাফা পরিশোধ করবেন, মনোয়ারা বেগম মুনাফা পরিশোধ, তাহলে সুতরাং মনোয়ারা বেগম মুনাফা পরিশোধ করবেন কত, মোট চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল টাকা কত 56,000 টাকা। এটা বিয়োগ করি, বিয়োগ করলে কি হয়, এই 0-এর সাথে 0 বিয়োগ করলে হয় 0, 0-এর সাথে 4 বিয়োগ করলে 4, আবার 0-এর সাথে 7 বিয়োগ করলে কত 7, 6 আছে 11 বাকি কত 5, এখন 6 মিলে গেল 5,740 টাকা। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা কি পাইলাম,
যে মনোহরা বেগম 2 বছর পরে তার চক্রবৃদ্ধি মূলধনটা বের করার পরে তার আসল টাকাটা যেটা ঋণ ছিল সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে ইনশাল্লাহ আমাদের উত্তরটা এভাবে বের হয়ে আসে। এখন বলছি কি 1050 টাকায় অনুশীলনী 2-এর 1 নম্বরটা 1050 টাকায় 8% নিচের কোনটি? তাহলে 1050 এর 8%। তো এটাকে যদি আমরা অঙ্কটা করতে যাই, যেহেতু এখানে কোনটা সেটা বের করতে হবে, ক কি 80 টাকা না 82 টাকা না 84 টাকা না 86 টাকা, এটা বের করতে হবে। তাহলে 1050 এর 8%, 1050-এর কি 8% সমান কত হয়? 1050 গুণন উপরে 8 নিচে হলো 100। তাহলে আমরা কাটাকাটি করি, যে 4 দুগুণ 8, 4 25 কত 100, 25 দিয়ে এটা ভাগ করা যায়, 25 দিয়ে ভাগ করলে কত হয়? 4 25 100, 4 25 100 থাকে 50, 25 দুগুণ কত 50, তাহলে 42 দুগুণ কত হলো 82 টাকা। 82, তাহলে উত্তরটা কী হবে? উত্তর হচ্ছে 1 নম্বর। আশা করি তোমার সবাই ভালো থাকবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব